আব্বা, একজন কাদায় ধপাস করে পড়ে গেছে, সেটা দেখে হাসছিলাম। সোহেলকে দেখেছিস? ঘরে মনে হয় আব্বা, এত বৃষ্টির মধ্যে ঘরে ছাড়া কোথায় যাবে? নিধি উত্তর দিয়ে চলে গেল। নুরুল আলম কিছু একটা ভাবছেন। ধীর পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালেন ছেলের ঘরের সামনে। একটুখানি দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে আবারও ঘুরে আসলো। এই বাড়িতে কর্মরত থাকেন 3 জন, একটা মেয়ে, বাকি 2জন নারী। এই গ্রামে তাদের বাড়ি। নুরুল আলম রন্ধনঘরে তাদের খুঁজল, কিন্তু পেল না। হয়তো বাড়ি গেছে ভেবে সেখান থেকে প্রস্থান করলো। সন্ধ্যা নেমে এসেছে। বৃষ্টির রেশ একটু আগে সামান্য কমেছে, তবে পুরোপুরি ছাড়েনি, পড়তেই আছে অনবরত। মাহাত আর নাজির এখনো বসে আছে করিম মিয়ার ঘরে। ঝোড়ো হাওয়া বৃদ্ধি পেলে উঠোন ছেড়ে ঘরের ভেতর আসে। টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ছে আর ঝুমঝুম আওয়াজ তুলছে। মনে হবে কেউ ঘুঙুর পরে নাচছে। এই আওয়াজ মাহাদের কাছে সম্পূর্ণ নতুন। টিনের চালে বৃষ্টির আওয়াজ তার কাছে বেশ মধুর শোনালো। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। তখনই করিম মিয়ার কণ্ঠ শুনতে পেল। আম্মা, এইভাবে কেউ ভিজে শরীরে জড়াইলে কি হইব? এইখানে রোগ ভালো না, বোঝো না কেন? আব্বা, অল্প ভিজেছি, এতক্ষণ মালাগড়ের বাড়িতে আসছিলাম। শিউলি ঘরে যেতে নিল, তখনই ওর মা বলে উঠল, ও ঘরে যাস না, তোর দাদির ঘরে যা। শিউলি ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুধায়, কেন আম্মা, ও ঘরে কি হয়েছে? শহরে ডাক্তার আর নাজের বাবা আছে, পানি হইতাছে তো তাই এখানে আছে। শিউলি ঠান্ডায় কাঁপতে থাকা শরীরে হিম বয়ে গেল। কেন যেন ডাক্তারের নাম শুনলেই অন্যরকম অনুভূতি হয়। শিউলি দৌড়ে অন্য ঘরে গেল। একটু বাদে কাপড় পাল্টে ঘর থেকে বেরোলো। আমেনা ভাত বাড়তেছে, তা দেখে শিউলি শুধালো, এত আগত ভাত কারে দিতাছ আম্মা? অতিথি আইছে, তাদের খাইতে দিতে হইব না? খাওয়ানোর সময় তো হইয়া যাইতাছে। তুই এই মাছের তরকারি নিয়ে আয়। আমেনা ভাতের গামলা আর পানির জগ নিয়ে ঘরে প্রবেশ করলো। শিউলি তরকারির বাটি নিয়ে দাঁড়িয়ে রইল। আম্মা, লইয়া যাও। খারা আইসো কেন? যাইতাছি। শিউলি ঘরে প্রবেশ করলো। অন্ধকার ঘরে হ্যারিকেন আর কুপির আলোতে খাটের পাশটায় বেশি আলোকিত হয়েছে। ঘরে আরও কারো আগমন বার্তা পেয়ে মাহাত তাকায় সামনে। শিউলি এদিকেই আসলো। হাতের বাটিটা আমিনার দিকে এগিয়ে দিল। মাহাত হাত ধোয়ার জন্য পানি নিতেই গ্লাস এগিয়ে দিল। আমিনা বেগম চোখের ইশারায় শিউলিকে পানি দিতে বললেই সে জগ হাতে নিয়ে পানি দিতে এগিয়ে যায়। তখন না যায় তো নজর পড়ে মাহাদের দিকে। হারিকেনের আলোয় 2জনের মুখশ্রী জল জ্বলে লাগছে। শিউলি আর তাকাচ্ছে না শরমে। কেমন যেন লজ্জা লাগে ওনার সামনে আসলেই। মাহাত হাত ধুয়ে খেতে শুরু করলো। নাজির তো আগেই শুরু করেছে। শিউলি ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছে। মাহাত এখন আর তাকাচ্ছে না বলে তার তাকানো সুবিধা হচ্ছে। কিন্তু এভাবে তাকানো কি বেহায়াপনা নয়? এই ভেবে শিউলি আর তাকালো না। এর মধ্যে মাহাত আর নাজিরের কণ্ঠে রান্নার প্রশংসা শুনতে পেল। মাহাতের কাছে এই গ্রাম অঞ্চলের রান্নার স্বাদ নতুন। রান্না অনেক সুস্বাদু হয়েছে। মাহাতের প্রশংসায় খুশি হয়ে আমিনা আরেকটু তরকারি দেয় পাতে। মাহাত মানা করলেও শুনলই না। নদীর টাটকা ছোট্ট মাছ সুস্বাদু তো হবেই। নাজিরের কথায় মাহাতও সম্মতি জানালো। এর মধ্যে শিউলি বেরিয়ে গেল জবেদা বিবিকে ভাত খাইয়ে দেবে বলে। ধীরে ধীরে বৃষ্টিও কমে গেল। নাজির আর মাহাত ঘর থেকে বেরোলো। এবার তাহলে আমরা যাই চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। করিমিয়া শেষের অর্থ বুঝলো না, তবে হাসলো। কথা শুনে বুঝতে পেরেছে ভালোই বলেছে হয়তো। ঠিক আছে, সাবধানে দেখা যাইও, পানিতে আশেপাশে ভইরা গেছে আবার। নাজির করিম মিয়ার থেকে টর্চ লাইটটা নিয়ে নিল। উঠোন থেকে নেমে যেতেই শুরু করলো। মাহাত পা বাড়ালো। উঠোন ছেড়ে নেমে একবার পিছু খুলল কাউকে দেখার আশায়, তবে সে আশা পূর্ণ হলো না। নজরে কাঙ্ক্ষিত মানুষটি পড়ল না। অতঃপর সামনে দিয়ে অগ্রসর হলো। দুয়ার পেরিয়ে যেতে শিউলি ঘরের জানালার আড়াল থেকে বেরিয়ে আসলো। মাহাতের দৃষ্টি সে লক্ষ্য করেছে। কাকে খুঁজছিল? কেন তাকাই এভাবে? শুধু কি এমনি, নাকি আমার ভুল? আমিও তো তাকাই এমনিতেই। হয়তো তিনিও একাই কারণে। নিজ মনে কিছু প্রশ্ন এবং উত্তর আওড়াতে থাকলো। এমন সময় মাথা থেকে ঝেড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। জীবনের সুখের পৃষ্ঠা ফুরিয়েছে, দুঃখই আমার অলংকার হয়েছে। সংসার যে ভালোবাসার হবে এমন ভাগ্য আমার ছিল না। তাই তো কপালে সুখের বদলে দুঃখ জুটেছে।
দূর প্রান্তে ডাকছিল সুখ, অথচ দুঃখ ভেবে অবজ্ঞাই হয়েছিল তার মূল্য। ভাইজান তোমারে আবার মেরেছে? নীতির প্রশ্নে পাপিয়া উপরোক্ত উত্তরটি দেয়। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে অনবরত, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ব্যথা তার অভ্যাসে পরিণত হয়েছে। চোয়ালে হাতের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতের খাবার সময় যখন সকলে খেতে আসলো, শুধু পাপিয়া ছাড়া, সাইমা বেগম খোঁজ করলেও আর কেউ করলো না। সাহেলকে জিজ্ঞেস করলে বলে, তার কি ঢঙ্গের শেষ আছে? অসুস্থতার বাহানায় শুয়ে আছে ঘরে। সাইমা বেগমের সন্দিহান দৃষ্টি, কিছু বলতে চেয়েও পারল না। নুরুল আলম চোখের ইশারায় চুপ থাকতে বললেন। তিনি আফসোস করলেন, নিজ গর্ভে দুটো ছেলে, অথচ এত অমিল কিভাবে হলো, কিভাবে এমন স্বভাব পেল। সন্দেহ করার কারণ প্রায়শই ঘটা কিছু ঘটনা। কেবল নিধি খাবার খেয়ে পাপিয়ার জন্য খাবার নিয়ে এলো, তারপর এসে দেখে সন্দেহ সঠিক। ও খাবারের থালা সামনে ধরল, খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। পাপিয়া মুখ ফিরিয়ে নিল, খাট থেকে নেমে কোনো মতে দাঁড়ালো। হাঁটতে কোমরে লাগছে, তখন ছুটে ফেলাতে ব্যথা পেয়েছে প্রচণ্ড। নিধি তাকে গিয়ে ধরল। এভাবে এখানে আর কতদিন সহ্য করে থাকবে? শুধু নিজের ভাই বলে কিছু বলতে পারি না আব্বার কারণে। চলে যাও এখান থেকে। তোমার জন্য কাটা নয়, আজও পুষ্পে ভরা গোলা অপেক্ষা করে ভাবি। পাপিয়ার গা শিউরে উঠল, ভেসে উঠছে কিছু স্মৃতি, যা কেবল অতীত। তার অশ্রুর রেশ বাড়ল, ঘৃণাও বাড়ল নিজের প্রতি। চোখের জল হাতের উল্টো পিঠে মুছে দিল, প্রত্যুত্তরে বলল, চলে যাওয়া এত সহজ নয়। এই সমাজকে চেনো নিধি? সন্তান না হওয়াতে বন্ধা খেতাব পেয়েছি। সংসার ছাড়া হলে তখন আরও 10টা খেতাব দিবে। জানো, বিষের চেয়েও বিষাক্ত মানুষের তিক্ত কথা। সেই কথার আঘাতে অনেকে আত্মহত্যা করে। নিধি চমকে ওঠে, ভয় পায়, কোনো ভুল কিছু করে বসলো এই ভেবে বলে, তুমি কিন্তু এসব কিছু করো না। তুমি আমার ভাবি, তার আগে সঙ্গী। পুরনো স্মৃতি আজও মনে পড়ে। আমি তোমায় ভাবি হিসেবে দেখতে চেয়েছিলাম, তবে আমার ভাইজানের স্ত্রী নয়। চেয়েছিলাম জি। থাক, আর ব্যথা বাড়িও না। যা হয়নি তা ভেবে কি হবে বলো? ভাগ্যে আমার দুঃখই লেখা ছিল। ঠিক আছে, আগে খেয়ে নাও। আব্বাজানকে আজ বলবো, এভাবে চলতে পারে না। নিধির কথাই হেসে উঠল পাপিয়া। এই কথা যেন ওর কাছে হাস্যকর লাগলো। নিধি অবাক চিত্তে তাকিয়ে রইল। মনে শরীরে ব্যথা নিয়েও কেউ হাসতে জানে? সে হাসি অবশ্য সুখের নয়, তার ছেলের, তার নিধির অজানা রইল। পাপিয়া দীর্ঘশ্বাস ফেলে কেবল একটি কথাই বলল, এই দীর্ঘশ্বাসও বন্ধ হতো যদি আত্মহত্যা মহাপাপ না হতো। ঘরে জাহান্নাম, বাইরে দোখজ অপেক্ষারত। কোন দিকে যাব বলো? একটু থামে। নিধি কেবল তাকিয়ে আছে, তার ভীষণ খারাপ লাগছে। পাপিয়া শেষ কথাটা বলে, এখানেই পড়ে থাকা ছাড়া উপায় নেই। সম্মান হারানোর ভয় আছে তোমার আব্বার এবং আমার আব্বার। কথার চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই, যা মানুষকে মৃত্যু পর্যন্ত দিতে পারে। তখনই দরজায় কড়া নড়ল কেউ। দুজনে তাকালো সেদিকে। সাহিল দরজার কাছে দাঁড়িয়ে আছে। নিধি থালাটা এগিয়ে দিল, ঘর থেকে বেরোনোর প্রস্তুতি নিয়ে বলল, খেয়ে নাও, আমি যাচ্ছি। দরজার কাছে এসে নিধি থামল, ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলো সাহিলের পানে, দাঁত পিষে বলল, আপনি মানুষ নাকি পশু? এটা গিয়ে আব্বাজানকে জিজ্ঞেস কর। জানেন তো, কখনো কখনো ভালো মানুষের গর্ভেও মানুষ নামক পশুর জন্ম হয়। সাহেল মুহূর্তেই রেগে গেল, থাপ্পড় দিতেই হাত এগিয়ে নিয়ে গেল। তখনই সেখানে কিছু দূরে আগমন ঘটল সাইদের। ওকে আসতে দেখে সাহেল থেমে গেল। মনে পড়লে নুরুল আলমের বলা কথা, হাত থামিয়ে নিল। নিধি চড় না খেয়ে পিছনে তাকালো। সাইদকে দেখে বুঝতে পারল না মারার কারণ। সাহেল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেই হরাম করে। নিধি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর এক পা দুপা করে এগিয়ে গেল। সাইদের সামনে পড়ল সে। নিধির ভার চেহারা দেখে শুধায়, কি হয়েছে? আপনার মুখশ্রী ভার কেন? নিধি তাকালো সাইদের দিকে। সে সম্ভবত কিছু শুনতে বা দেখতে পায়নি। বাইরের মানুষকে বলাও ঠিক না। ও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। হাসি হাসি বদনখানি করে উত্তর দিল, কিছু হয়নি, আপনার দেখার ভুল। এতটুকু বলে নিধি সাইদকে এড়িয়ে পা চালালো। আপনার নিভে যাওয়া দুটো চোখ তো অন্য কথা বলছে। নিধি থেমে গেল, পিছু না ফিরেই উত্তর দিল,
অচেনা মেয়ের চোখের ভাষা বুঝতে চাওয়া কোনো ভদ্রলোকের স্বভাব নয়। শাহিদ বিস্মিত হলো, নিজেকে ছোট মনে হলো, নিভে গেল ভেতরের আগ্রহ। এই সামান্য কথাই এমনটা শুনতে হবে ভাবেনি কখনো। তখনই মনে পড়লো সন্ধ্যার কথা, তার বোনকে বেহায়া বলায় এখন হয়তো তাকেও বলছে। যে জানতে চাওয়াও বুঝি বেহায়ার মধ্যে পড়ে। উত্তর মিলল না, তবে নিধি সেখানে আর থাকলো না, চলে গেল নিজের ঘরের দিকে। শায়দ সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল আরও কিছুক্ষণ। তখনই আরহামের ডাক পড়ল। মতিভ্রম ভুলে সেও চলে গেল ঘরে। তবে মন খারাপ সামান্য থেকে গেল। বিকেল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত বৃষ্টি হওয়ার পর এখন নিস্তব্ধ শুনশান নীরবতা, নিরিবিলি প্রকৃতি। হাওয়ায় দুলছে গাছের পাতা। এই হাওয়া কেবল সতেজতায়। সময়টা এখন মধ্যরাত। ঘুটঘুটে অন্ধকারে হারিকেন হাতে মাতব্বর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে একজন। তার মনে অস্থিরতা, পা এগোচ্ছে তড়িৎ গতিতে। মাতব্বর বাড়ির কিছুটা পূর্বে হুট করে গেল পড়ে, কাদা পানিতে লেপ্টে গেল পুরো শরীর। পড়ে গিয়ে নিভে গেল হেরিকেনের আলো, সঙ্গে ভেঙে গেল চিমনিও। কোনো মতো উঠে দাঁড়ালো। মাতব্বর বাড়ি সামান্য দূরে বলে যেতে পারল। দূরের পথ দেখা না গেলেও কাছাকাছি দেখা যাচ্ছে। মাতব্বর বাড়ির সদর দরজার তালা লাগানো থাকে রাত্রে। এখন কি করবে? কয়েকবার ডাকলো মাতব্বর সাহেবের নাম ধরে, কিন্তু কোনো সাড়া এলো না। এই মধ্যরাতে সকলে গভীর ঘুমে। সদর দরজা থেকে অন্তর্মহলের ঘরগুলো আরো দূরে। এখন কি করবে? আশেপাশে তাকিয়ে একটুখানি ভাবলো। দিক দিশা না পেয়ে মাতব্বর বাড়ির পেছনের দিকে গেল। মধ্যরাতে জানালায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায় মাহাদের। পাশে আরহাম আর শাহিদ ঘুমিয়ে আছে। এই মধ্যরাতে কে ডাকছে? মাহাদ দ্রুত উঠে পড়ল। ঘরের কোণে নিভু নিভু হারিকেনের আলো জ্বলছে। তেল যে কোনো সময় ফুরিয়ে আলো নিভে যেতে পারে। জানালায় আবারও ঠকঠক আওয়াজে এগিয়ে গেল। খুলে দিল জানালা। অন্ধকারে প্রথমে কাউকে নজরে পড়ল না, তাই শুধালো, কে? আমি আমি বাবা। মাহাদের কণ্ঠ চিনতে অসুবিধা হলো না। আবছা মানুষটাকেও এবার নজরে পড়ল। জানালার নিচের দিকে তার অবস্থান। মাহাদের হঠাৎ মনের ভেতর ধুক করে উঠল, অজানা শঙ্কা বাঁধল। শুধালো, আপনি এত রাতে এখানে? কিছু হয়েছে? মাইয়াটা জ্বর আইছে, জ্বরের তাপে গা পুড়ে যাচ্ছে। এমন জ্বর আগে কখনো আসেনি ঘরে। এই মধ্যরাতে কেবল তোমারই মনে পড়লো, এই জন্য সুইটটা আইলাম। করিম মিয়াকে কথা শেষ করতে দিল না। মাহাদ তার আগেই বলল, আমি আসছি, আপনি দাঁড়ান। তার ভেতর অস্থিরতা শুরু হলো। উতলা হলো হৃদয়। অচেনা এক কন্যার এমন উতলা লোকে শুনলে হয়তো মন্দও বলবে, তবু হৃদয় কি আর লোকের কথা শুনে থামে? জ্বরের তাপ শরীর পুড়িয়ে দিচ্ছে, আর ভেতরের শীতলতায় কাঁপছে শিউলি। শরীর গরমে পুড়ে গেলেও শীত লাগছে বলে জানায় সে। গায়ে একটা লেপ, তার উপর কাঁথা জড়িয়ে রাখা হয়েছে, তবুও কাঁপতেই আছে। চোখ দুটো বন্ধ করে আছে। কুন্নিশ বেয়ে জলও পড়ছে। আমিনা বেগম মেয়ের সিথানে বসে কাঁদছে আর হাতে পায়ে তেল ঘষে দিচ্ছে। এত জ্বর আগে কখনো আসেনি তার। হেরিকেন জ্বলছে। ছোট চৌকিতে শিউলির দেহখানা নিথরের মতন পড়ে আছে। দূর থেকে দেখলে এমনটাই মনে হবে। জ্বরের তোপে কথা বলতেও পারছে না সে। তখনই হন্তদন্ত হয়ে করিম মিয়া আর মাহাদ ঘরে ঢুকলো। শিউলির এই অবস্থা দেখে মাহাদের বুকের ভেতর অস্থিরতা শুরু হলো। এগিয়ে গেল দ্রুত। শিউলি শীতে কাঁপছে, দাঁতগুলো কেমন শব্দ করছে। মাহাদকে বসতে দিয়ে আমেনা সিথান থেকে সরে আসলো। ছোট চৌকিতে দুটো মানুষ থাকার মতন। মাহাদ বসলো মাথার কাছে। কপালে ভিজে কাপড় দেওয়া আছে। মাহাদ কাপড়টা তুলতে গিয়ে কপাল স্পর্শ করলো। চমকে উঠল সে। গা গরমে পুড়ে যাচ্ছে। জ্বর পরীক্ষা করে দেখলো 104 ডিগ্রি জ্বর। এই জ্বরের দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা হবে। মাহাদ তড়িঘড়ি করে ব্যাগ থেকে প্রয়োজনীয় ওষুধ বের করলো। চাচি আম্মা, এটা খাইয়ে দিন। আমিনা বেগম দৌড়ে গিয়ে ভালো পানি নিয়ে আসলো। ওষুধগুলো খাওয়াতে শিউলিকে তুলতে হবে। আমিনা মাথা তুলে কোলে নিল। এক হাতে ধরে আরেক হাতে ওষুধ খাওয়ানোর সমস্যা হচ্ছে। মাহাদ দ্বিধা করলেও করিম মিয়ার কথায় সাহস পায়। ধর বাবা, ওষুধ খাওয়াক। মাহাদ শিউলির কাঁধ ধরে অল্প উঁচু করলো তাকে। হা করো শিউলি। মাহাদের কণ্ঠে শিউলি নিভু নিভু দৃষ্টিতে তাকায়। আমিনা বেগম ওষুধ খাইয়ে দেয় কোনো মতো, কিন্তু এর মধ্যে শিউলি হুট করে বমি করে দেয়। মুখে এক হাত রাখে, আরেক হাত অজান্তেই মাহাদের হাত চেপে ধরে। করিম মিয়া চিন্তিত কণ্ঠে বলে, ওষুধ খাই বমি কইরা দিল, কাজ হইব? চিন্তা করবেন না, হবে। আরেকটা ওষুধ আছে, ওটাও খাইয়ে দিতে হবে।